দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা হবে এমন একটা গুঞ্জন, এবং সম্ভাব্য প্রার্থী তালিকা ইতিমধ্যেই কিন্তু সংবাদ মাধ্যমে প্রকাশ হয়ে গেছে। দমদমে শিলভদ্র দত্তের নাম উঠে আসছে দমদমে, এবং এই যে বিজেপির প্রার্থী তালিকার মধ্যে আপনারও একটা সম্ভাব্য নাম গুঞ্জন কিন্তু রাজনৈতিক মহলে উঠে আসছিল, না যতক্ষণ না পার্টি জানাচ্ছে এবং ফর্মালি অ্যানাউন্স করছে যে আমি কোথাও প্রার্থী, তো ওটাকে আমি তো গুজব এবং গুঞ্জন হিসেবেই ধরে নেব। রাজনীতিতে গুজব গুঞ্জন যে থাকে না তা নয়, কিন্তু তার দাম খুব বেশি থাকে। কি আমি যখন দলে যোগ দিয়েছি দলের একজন কর্মী, দল যা নির্দেশ দেবে তাই করতে হবে। দল যদি বলে নির্বাচনে দাঁড়াতে হবে দাঁড়াতে হবে, দল যদি বলে না নির্বাচনে দাঁড়াতে হবে না, দলে প্রার্থীদের হয়ে প্রচার করতে হবে তাই করতে হবে। সুতরাং দলের একজন কর্মী হিসেবে, দলের একজন কি বলবো কার্যকর্তা হিসেবে আমার কাজ হচ্ছে দল যে যা বলবে সেই অনুযায়ী কাজ করা। দমদমে অন্যান্য দলগুলির যে প্রার্থীরা দাঁড়িয়েছেন আমরা যদি দেখি, তৃণমূলে ডক্টর সৌগত রায় তিনি ইতিমধ্যেই তিনি বিদায়ী সাংসদ দমদমের, এবং ডক্টর সুজন চক্রবর্তী সিপিএমের। অন্যদিকে শোনা যাচ্ছে যেটা গুঞ্জন যে শিলভদ্র দত্ত একটা সম্ভাব্য প্রার্থী তালিকায় নাম, যে শিলভদ্র দত্ত দমদমে প্রার্থী হতে পারেন। দমদমে ফাইটটা কতটা জোরদার হবে তাহলে? সবাই বেশ অভিজ্ঞ প্রবীণ রাজনীতিবিদ। তুমি একটু আগে বললে যে বিদায়ী সাংসদ, সত্যি বিদায়ী, ওনার বিদায় আসন্ন, কোনো চিন্তা নেই। তো তার পক্ষে আর তৃতীয়বারের জন্য জেতা প্রায় অসম্ভব, কেন অসম্ভবই। আর সুজন চক্রবর্তী এসেছেন ভোট কাটতে। একটা সময় ওনারা সিপিএম বিজেপিকে বলতো না ভোট কাটুয়া পার্টি, এখন ভাগ্যের পরিহাস আর ইতিহাসের আবর্তন হচ্ছে এই যে সুজন চক্রবর্তী নিজেই ভোট কাটুয়া হয়ে এখানে এসেছেন। সুজন চক্রবর্তী যদি জামানত এখানে রাখতে পারেন আমি আশ্চর্য হব। আমার ধারণা সুজন চক্রবর্তীর জামানত থাকবে না। মূল লড়াইটা তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌগত রায়ের সঙ্গে, যিনি বিজেপির হয়ে দাঁড়াবেন। আমি কোনো নাম নিয়ে আলোচনা করব না, কারণ ফর্মাল অ্যানাউন্সমেন্ট ছাড়া এটা না আলোচনা করাটা শোভনীয় হবে না। তৃণমূল কংগ্রেসের সঙ্গে সৌগত রায়ের সঙ্গে বিজেপি প্রার্থীর এখানে সরাসরি লড়াই, বাকিরা কেউ কোনো গুরুত্বপূর্ণ নয়। এবং সেই লড়াইতে আমি মনে করি যে ভারতীয় জনতা পার্টির জয় নিশ্চিত। তৃণমূল কংগ্রেসের পক্ষে এখানে আর জেতা সম্ভব হবে না। বিমলবাবু, একটা বিষয় যেটা উঠে আসছে যে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে, কিন্তু বিজেপি এখনও 42টা সিটে তাদের প্রার্থী তালিকা ঘোষণা করতে পারছে না কেন? তাহলে কি বিজেপিতে কি প্রার্থীর অভাব? বিজেপিতে প্রচুর প্রার্থীর অভাব নয়, প্রচুর 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 প্রার্থী। যারা এইসব প্রার্থীর অভাব বলে তারা জানেই না যে কতজন মানুষ বিজেপির হয়ে প্রার্থী হতে চাইছে। তাই প্রার্থীর অভাব নয়, অজস্র প্রার্থী। এক, দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের তো এমনি জমিদারি পার্টি নয় যে একজন জমিদার তিনি দল চালাচ্ছেন, তিনি যা খুশি তাই বললেন এবং প্রার্থী ঘোষণা হয়ে গেল। এটা জমিদারি পার্টি নয়, এটা একটা সাংগঠনিক দল। এর একটা সুনির্দিষ্ট কাঠামো রয়েছে এবং পার্লামেন্টারি বোর্ড তারাই এখানে প্রার্থী এখানে পাবলিশ করেন, তারা একে একে প্রার্থী তালিকা প্রকাশ করছেন। এবং আমি আশা করি আজকে সমস্ত প্রার্থী তালিকা প্রকাশ হয়ে যাবে এবং প্রার্থীরা প্রত্যেকে নির্বাচনে ঝাঁপিয়ে পড়তে পারবে, কোনো অসুবিধা নেই। একটি সাংগঠনিক দলের সঙ্গে জমিদার পার্টির একটা পার্থক্য রয়েছে। তৃণমূল কংগ্রেস একটা জমিদার পার্টি, তারা জমিদার বা মালিক যা বলবেন, ম্যানেজিং ডাইরেক্টর যাই বলবেন, কোম্পানি সেইভাবে চলবে। আমাদের তার কোম্পানি নয়, আমাদের একটা পলিটিক্যাল পার্টি। সুতরাং এখানে নানা প্রক্রিয়া আছে, সে প্রক্রিয়ার মাধ্যমেই যেতে হচ্ছে। সে কারণে একটু দেরি হচ্ছে, তবে খুব দেরি হয়েছে বলে আমি মনে করি না। আর ইংলিশতে একটা কথা আছে, বেটার লেট দ্যান নেভার। তো তৃণমূল কংগ্রেস এখন নেভারের পর্যায়ে চলে গেছে। আমাদের একটু দেরি হলো তা কি আছে, তাতে খুব পার্থক্য কিছু হবে না। একটা বিষয় আপনি দমদমের ক্ষেত্রে বললেন যে সৌগত রায় সত্যিই বিদায়ী সাংসদ, আর তৃতীয়বারের জন্য ওনার পক্ষে জেতা সম্ভব নয়, বিজেপি এখানে জিতবে। আমরা যদি পুরো সার্বিকভাবে রাজ্যের হিসেবে বলি যে 42টা সিটে কুণাল ঘোষ কিন্তু ইতিমধ্যেই তিনি ভবিষ্যৎবাণী একটা করে দিয়েছেন যে বিজেপির পক্ষে 5টা থেকে 11টা সিটের বেশি জেতা সম্ভব নয়, বিজেপি পক্ষে বেশি ভোট পাওয়া সম্ভব নয়। তার আগে মনে হচ্ছে একটু সংশোধন করতে হবে। আমার যদ্দূর মনে হচ্ছে সৌগত রায় এটা চতুর্থবারের জন্য এখানে লড়াইটা করছেন, কারণ উনি প্রথম জেতেন 2009-তে। তাই আমি একটু সংশোধন করে নিচ্ছি। 2009 থেকে জেতেন, তারপর 2014-তে জেতেন, 2019-এ জেতেন। এবার উনি 2024-এ আবার নির্বাচন চাইছেন। ব্যাস, এটা আমি আমার সংশোধন করলাম। নেক্সট যে ব্যাপারটা সেটা হচ্ছে যে ওই ভদ্রলোক যার কথা বললে উনি টাকা পয়সা গুনতে খুব ভালো পারেন। টাকা পয়সা কত গোনাগুনি করে জেলে ফেলে যাওয়া, এগুলো তার একটা স্বভাব, সেগুলো তার আমাদের অত স্বভাব নেই। উনি ভোটের হিসেব না করলেই পারতেন। এবং আমার ধারণা টাইপে কোথাও একটা ভুল হয়ে গেছে। উনি ওই তৃণমূলের জায়গায় বিজেপি লিখে দিয়েছেন, বিজেপির জায়গায় তৃণমূল লিখে দিয়েছেন। ওইটাই ঘটবে। কি হবে আমি বলে দিই, ওরা তো গোটা দলটা বলছিল 42-এ 42, হঠাৎ বিজেপিকে 11টা দিল কেন?
এত উদার হয়ে গেল তৃণমূল, বিজেপিকে 11টা দিয়ে ফেললো, 32টা আসনে বিজেপি নেই, কোনো ভোটই নেই, কিচ্ছু নেই, বিজেপি কিচ্ছু পাবে না, ওরা সব পাবে 42 হঠাৎ 35 বা 32, তারপর আমাদের 11, এবার কী কথাবার্তা, কী কথা শুনি আজ মন্থরার মুখে। আসলে ভবিষ্যৎটা বুঝতে পেরে গেছে, কি হতে পারে বুঝতে পেরে গেছে, আগে থেকে গান গাইছে। আমি উল্টোটা বলি, একদম এটা ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন। তুমি দেখো এবারে যে সমস্ত মানে যারা জনমত সমীক্ষা করেছে, আমি আমার নিজে থেকে বলবো না, আমি রাষ্ট্রবিজ্ঞানে অধ্যাপক 36-37 বছর ধরে অধ্যাপনা করছি, এবং আমি গত মানে 4-5 বছর আগে অবধি, কি কেন 3 বছর আগে অবধি, বিজেপিতে জয়েন করার আগে অবধি আমি কিন্তু এই নির্বাচনী সমীক্ষার কাজটাই করতাম, এছাড়াও পলিটিক্যাল অ্যানালিসিস করতাম। তাই আমি রাজনীতিটা অল্প স্বল্প বুঝি, পলিটিক্যাল সায়েন্স আমার সাবজেক্ট। আমি যা বলবো জনমত সমীক্ষক গোষ্ঠীর কথা অনুযায়ী, আমি নিজে থেকে কিচ্ছু বলবো না, আমি কোনো জনমত সমীক্ষা করিনি। নিউজ 18 বা TV9 তারা যে জনমত সমীক্ষা করেছে তাতে ভারতীয় জনতা পার্টি 25 থেকে 26টা আসন পাচ্ছে বাংলায়। গোটা ভারতের কথা ছেড়ে দিলাম, তুমি বাংলায় আলোচনা করছো, তাই আমি বাংলা বলছি। আর একাধিক গোষ্ঠী তারপর ধরো এবিপি, তোমার সি ভোটার, এরা যেটা দেখাচ্ছে যে 41-42%, তৃণমূল 42, বিজেপি 41, বা বিজেপি 42, তৃণমূল 41, এইরকম একটা ভোটের ভ্যারিয়েশন দেখাচ্ছে। আমি যদি ভোট দিয়ে বিচার করি তাহলে দেখবে যে ভারতীয় জনতা পার্টি গত বিধানসভা নির্বাচনে ভোট পেয়েছিল 38% একটু বেশি, তৃণমূল কংগ্রেস পেয়েছিল 48% একটু বেশি। আর পশ্চিমবঙ্গে সবকটা নির্বাচন কিন্তু ঘনিষ্ঠভাবে পরস্পরের সঙ্গে যুক্ত। লোকসভা নির্বাচন আলাদা, বিধানসভা নির্বাচন আলাদা। পশ্চিমবাংলার ক্ষেত্রে এটা খুব একটা প্রযোজ্য নয়, কারণ এখানে একটা পাড়ার নির্বাচনও কিন্তু তার একটা অন্যরকম তাৎপর্য থাকে। গ্রামে গ্রামে যে সমবায় সমিতি নির্বাচন হচ্ছে সেটাও ফলাও করে বলা হয়। ফলে 48 থেকে দলটা যদি আজকে 41 বা 42-এ নামে, 6 থেকে 7% লুজ করছে। ভারতীয় জনতা পার্টি কিন্তু 38 থেকে প্রায় 4% গেইন করছে ভোট। নেক্সট যে পয়েন্টটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে যে ভারতীয় জনতা পার্টির ভোট কিন্তু গোটা পশ্চিমবাংলায় সর্বত্র কিন্তু ছড়িয়ে আছে। তৃণমূল কংগ্রেসের ভোট তারা এতদিন সর্বত্র ছড়িয়ে পড়লেও এবারে কিন্তু কতগুলো জায়গায় ওরা মনে করে 30% ভোটটা ওরা পেয়ে শুরু করেছে, অর্থাৎ ওদের ভোটে একটা কমিউনিটি ভোটটা বেশি রয়েছে। গোটা পশ্চিমবাংলায় তারা কিন্তু সেই ভোট এবার পাবে না যেটা বিজেপি পেতে পারে। আমি যা বলছি আবার বলছি, তৃণমূল কংগ্রেসের ভোট কিন্তু আস্তে আস্তে পকেট ভোট হয়ে যাচ্ছে। মুর্শিদাবাদ, মালদা, দক্ষিণ 24 পরগনা, কলকাতার কিছু অঞ্চল, দক্ষিণ কলকাতা, এই অঞ্চলে সীমাবদ্ধ হয়ে যাচ্ছে। ভারতীয় জনতা পার্টি কিন্তু গোটা উত্তরবঙ্গ, মেদিনীপুর, হাওড়ার একটা বড় অংশ, বীরভূম, উত্তর 24 পরগনা বা অন্যান্য জায়গায় কিন্তু ভোটটা ইভেন ডিস্ট্রিবিউটেড। ফলে ভারতীয় জনতা পার্টি যদি 41 বা 42% ভোট পায়, সেখান থেকে যদি ভোটটা আর 2% বেড়ে যায়, নরেন্দ্র মোদী এখনও ঠিকঠাক ভোটের প্রচারে নামেননি, পশ্চিমবাংলা আবার আসবেন উনি, এবং সবাই জানে নরেন্দ্র মোদী ভোটে নামলে কী হতে পারে, তার এফেক্টটা কীরকম হয়। ফলে পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টি যদি আর 2% ভোট বাড়ায়, ভারতীয় জনতা পার্টি কিন্তু 25 বা 26 থেকে ওটা 30 ক্রস করে যাবে, 35 ক্রস করে যেতে পারে। এটা অঙ্ক বলছে, এটা আমি কোনো জ্যোতিষ চর্চা করছি না। তার সঙ্গে আরেকটা বিষয় যুক্ত করি, 2014 সালে তৃণমূল কংগ্রেস সবচেয়ে বেশি আসন পেয়েছিল লোকসভায়, 34টা। ভোট কত পেয়েছিল? 38% ভোট পেয়েছিল, 39%-এর কাছাকাছি ভোট পেয়েছিল। একটা দল 39% ভোট পেয়ে তারা 34টা আসন পেয়েছিল, কারণ তার বিরোধী ভোটগুলো সব ভাগ হয়ে গিয়েছিল। ফলে এখানে যদি 42, 43, 44% ভোট পাওয়া যায়, গতবারে তৃণমূল কংগ্রেস 48% ভোট পাওয়ার ফলে তারা কিন্তু বিধানসভা নির্বাচনে অনেক বেশি ভোট পেয়ে গেল। আমরা কিন্তু কম আসন, অনেক বেশি আসন পেলাম, আমরা কম আসন পেলাম। ফলে তৃণমূল কংগ্রেস যদি 41-42-এ দাঁড়িয়ে থাকে বা কমে, ভারতীয় জনতা পার্টি যদি 42% বা 41 থেকে বেড়ে 44 দিকে চলে যায়, ভারতীয় জনতা পার্টি 30-এর বেশি পাওয়াটা একেবারে আশ্চর্য হওয়ার কিচ্ছু নেই। এইটা অন্য একটি অন্য একটি ইউটিউব চ্যানেলে বলেছিলাম বলে আমাকে ওই বুঝলাম ওরা তৃণমূল আর সিপিএম সমর্থন গালিগালাজ করেছিল। আমরা রেখে দিচ্ছি আপনার হিসেব, আপনি কি হিসেব করলেন পরে এটা আপনাকে দেখিয়ে বলবো আপনি ভুল, ইত্যাদি ইত্যাদি। আমি তাদের সবিনয়ে একটা কথা বলি, সেটা হচ্ছে পলিটিক্যাল অ্যানালিসিস ঠিক হতে পারে, ভুলও হতে পারে। পলিটিক্যাল অ্যানালিসিস নিশ্চিত হবে কিছু বলা যায় না। এটা আমি যা বললাম একজন পলিটিক্যাল অ্যানালিস্ট হিসেবে, একজন পশ্চিমবঙ্গের রাজনীতির একজন কি বলবো চর্চাকারী হিসেবে। আমি জ্যোতিষ চর্চা নই, আমি টিয়া পাখি নিয়ে গবেষণা করছি না। আমি যা বললাম সেগুলো মিলিয়ে নিন। জনমত সমীক্ষক গোষ্ঠী এইরকম ভোট দিয়েছে কিনা, 41-42% আমরা ভোট পাচ্ছি কিনা, তার ভিত্তিতে এইরকম ভবিষ্যৎবাণী করা যায় কিনা। আমি সম্পূর্ণভাবে ভবিষ্যৎবাণী করলাম, এটা অ্যাবসলিউটলি সায়েন্টিফিক, এটা কোনো রকম জ্যোতিষ চর্চা নয়।
নয়। আমি মনে করি এখানে ভারতীয় জনতা পার্টি যদি ভোট শেয়ারটা আরেকটু বেড়ে যায়, বেশি না 2 থেকে 3%, এখন 41 বা 42, সেখান থেকে 43 বা 44 বা বড় জোর 45, ভারতীয় জনতা পার্টি বাজিমাত করে বেরিয়ে যাবে। এবং আমার মনে হয় সেই সম্ভাবনা যথেষ্ট, কারণ এই যেগুলো জনমত সমীক্ষক গোষ্ঠী নিয়েছিল অধিকাংশই কিন্তু পুরো আমাদের সন্দেশখালী এফেক্টটা তারা অ্যাসেস করতে পারেনি। সন্দেশখালীর সাংঘাতিক এফেক্ট পড়েছে, খিদিরপুর গার্ডেন রিচ অঞ্চলে বাড়ি ভাঙা, তার একটা এফেক্ট পড়েছে। ফলে এই এফেক্টগুলো এখনও অ্যাসেসমেন্ট হয়নি, কিন্তু সেই কোনো এফেক্টই তৃণমূল কংগ্রেসের পক্ষে যাবে না। এটা আমার অ্যাসেসমেন্ট এবং সায়েন্টিফিক অ্যাসেসমেন্ট। সবসময় সেগুলো ঠিক হতে পারে, নাও হতে পারে, কিন্তু আমি মনে করি ঠিক হবে। বিমলবাবু, এই যে রাজ্য জুড়ে বামেদের ভোট রামে যাওয়ার একটা বিষয় তো বারবার উঠে এসেছে, এবং গত বিধানসভা নির্বাচনের কথা আমরা যদি বলি, যে এতগুলো সিট বিজেপি পেল, কোথাও গিয়ে সেটা বামের ভোটটা রামে গিয়েছে বলেই সেটা বিজেপি এতগুলো সিট পেয়েছে, এই প্রসঙ্গটা কিন্তু বারবার রাজনৈতিক মহলে উঠেছে। তাহলে এবার কি মনে করছেন যে বামেরা যদি সেই ভোট ফিরে পায়, তাহলে কি বামেরা এগোবে? তুমি আমাকে একটা যুক্তি দিয়ে বলো তো, বামেরা ওই ভোটটা ফিরে পাবে কেন? বামেরা কি করে ফেলেছে পশ্চিমবাংলায়? বামেরা কি দিল্লিতে ক্ষমতায় আসবে? তাহলে সেই লোকগুলো বামকে ভোট দেবে কেন? তাদের কি মাথা খারাপ হয়েছে না পেট খারাপ হয়েছে? সুতরাং তারা বামকে ভোট দেবে কেন? দেবে না। কারণ পশ্চিমবঙ্গের রাজনীতি তোমাকে বুঝতে হবে। তোমার প্রথম অ্যাসেসমেন্টটা ভুল। বামের ভোট রামে, আবার কি কথা? বামের কি কেনা ভোট নাকি? ওইসব বাসের পেছনে লেখা থাকে, ওরে পাগল মাখি তোর একা, এর কারণে ভোট কি কারো পৈতৃক সম্পত্তি হয় নাকি? আরে কিছু মানুষ থাকে, তারা হচ্ছে কোনো দলের কট্টর সমর্থক। ভারতীয় জনতা পার্টি অতি দুর্দিনেও এখানে 5 থেকে 6% ভোট পেত। এখন সিপিএমের দুর্দিন, সিপিএম 4%, 5% ভোট পাচ্ছে। এটাই হচ্ছে একটা দলের কোর ভোটার। বাকিরা কেউ ভোট দেয়, তারা সুবিধে পায়, বা তারা মনে করে যে রাজ্যে দলটা ক্ষমতায় রয়েছে, কেন্দ্রে ক্ষমতায় রয়েছে, সুতরাং সেই দলকে দিলে আমার সুবিধা হবে, সেইভাবে ভোট দেয়। বামের ভোট রামে কথাটাই একটা হাস্যকর ব্যাপার। ভোট কারো কেনা হয় না, ভোট কারো পকেটের জিনিস হয় না। তাই বামের ভোট রামের কোনো ব্যাপার নেই। কিছু লোক হয়তো এটা ঠিকই, তারা বামকে ভোট দিত এখানে, তা নইলে বাম এতবার জিতলো কী করে? 34 বছর ধরে শাসন করলো, সেই ভোট 2011-তে উড়ে বেরিয়ে গেল ওর থেকে। সুতরাং ওই রকম হয় না যে বামের ভোট রামে। আমি মনে করি যে মানুষগুলো সিপিএমের কোর ভোটার ছিল না, তারা সিপিএমকে ত্যাগ করেছে, তারা তৃণমূল কংগ্রেসকে গ্রহণ করেছিল, এবং তাদের একটা বড় অংশ তারা বিজেপির দিকেও চলে এসছে, তৃণমূলের দিকে চলে এসছে। তারা এমন কোনো ম্যাজিক আলাদিনের আশ্চর্য প্রদীপ নেই যে তারা আবার সুসুর করে হেঁটে 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 বামের দিকে চলে যাবে। কেন? তাদের মাথা খারাপ হয়েছে নাকি? ইন্ডিয়া জোটের কোনো ভবিষ্যৎ আছে বলে তোমার মনে হয়? ওসব অর্ধপাগল চোরেদের জোট একটা, ও পাগল ছাগল চোর, ওগুলো দিয়ে একটা জোট করেছে, হয় ওগুলো সব? ওগুলো নাবালক রাহুল গান্ধীর মতো একটা নাবালক রাজনীতিবিদ, তার দ্বারা কোনো ইলেকশন হয় নাকি? সব ফালতু কথাবার্তা। যেমন আপনি বললেন যে সন্দেশখালির ঘটনা, গার্ডেন রিচের ঘটনা, এটার একটা প্রভাব পড়বে ভোট বাক্সে, সেরকমভাবে নির্বাচনী বন্ড, সেটাও তো এখন মূল একটা আলোচ্যার বিষয় হয়ে দাঁড়িয়েছে, বিতর্কের বিষয় একটা হয়ে দাঁড়িয়েছে রাজনীতিতে। নির্বাচনী বন্ডের কি তাহলে প্রভাব পড়বে না ভোট বাক্সে? এখন নির্বাচনী বন্ডের প্রভাব পড়তেই পারে। নির্বাচনী বন্ড তো কে কত টাকা পেয়েছে ওপেন হয়ে গেছে, তো মানুষ তো অ্যাসেস করতেই পারে। এই প্রসঙ্গটা কথা বলি, সান্তিয়াগো মার্টিন কে? লটারি ব্যারন। সান্তিয়াগো মার্টিন বিজেপিকে কত টাকা দিয়েছে, আর তৃণমূলকে কত টাকা দিয়েছে? বিজেপিকে বোধহয় 200 কোটি টাকা দিয়েছে, আর তৃণমূলকে 542 কোটি টাকা দিয়েছে। এবং পশ্চিমবঙ্গে লটারি রমরমা দেখেছো কেমন? আরও অন্যান্য অনেক সংস্থা মিলিয়ে সবথেকে বেশি টাকাটা তো বিজেপি পেয়েছে। সবচেয়ে বেশি টাকা বিজেপি পেয়েছে। বিজেপির বিরোধীরা বিজেপির চেয়ে অনেক বেশি টাকা পেয়েছে। বিজেপি তো 6,000 কোটি টাকা পেয়েছে, আর বিজেপির সাংসদ হচ্ছে 303 জন, আর বাকিদের যা সাংসদ সেই তুলনায় তারা পেয়েছে 14,000 কোটি টাকা। তাহলে বিজেপি কী করে বেশি পেলো? অঙ্কটা কী করে বলে? আমরা বেশি পেলাম, ওরা 14,000 কোটি পেলো, আর আমরা পেলাম 6,000 কোটি টাকা, আমরা বেশি পেয়ে গেলাম। এই অঙ্কটা ভুল অঙ্ক। দ্বিতীয় কথা হচ্ছে, এই সান্তিয়াগো মার্টিনের মতো লোকগুলো তৃণমূল কংগ্রেসকে এত টাকা দিয়েছে কেন? কোন অঙ্কে? পশ্চিমবঙ্গে লটারি এত রমরমা কেন? কারণটা কি? আরেকটা কথা বলি, পশ্চিমবঙ্গে সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপ, তারা তৃণমূলকে সবচেয়ে বেশি টাকা দিয়েছে। তারা কি? তারা সিএসসির মালিক। সিএসসি টাকা ওইখানে কী চলে? মনোপলি চলে। কেউ যদি প্রশ্ন করে, এই প্রশ্নগুলো করা যায় না। আর একটা কথা বলি, একটি কোম্পানি আছে বোধ আইপিএফ না কি একটা কোম্পানি, তারা লিকারের ব্যবসা করে। তারা তাদের অ্যানুয়াল মিটিংয়ে প্রকাশ্যে বলেছে যে আমরা টাকা দিয়েছি, শাসক সরকারের কথায় বাধ্য হয়ে বন্ড কিনেছি। ইমাজিন, একটা সরকার, পশ্চিমবঙ্গ সরকার সম্পর্কে তারা একদম লিখিত, ওদের লিখিত বয়ান আছে। কি করে দিল?
বিজেপি কাউকে বলতে গেছে যায় আমাকে দে না, কিন্তু পশ্চিমবঙ্গ সরকার কোথাও একটা চাপ সৃষ্টি হয়েছিল, পশ্চিমবঙ্গে টাকা দিতে ওরা বাধ্য হয়েছে। আইপিএফ না আইএফপি কোম্পানি একটা, যারা লিকারের ব্যবসা করে, এবং সেটা লিখিতভাবে ওরা বলে দিয়েছে। কিন্তু বিজেপি আয় হয়তো বলেনি, আপনি বলছেন যে যায় আমাদেরকে নির্বাচনী বন্ডের মাধ্যমে টাকা দেয়, কিন্তু যে অভিযোগটা কংগ্রেস, জয়রাম রমেশ তিনি বলছেন যে 4টি মাধ্যমে বিজেপি টাকা পেয়েছে নির্বাচনী বন্ডের মাধ্যমে। এই যে সমস্ত কর্পোরেট সংস্থাগুলিতে ইডি কেন্দ্রীয় সংস্থার মাধ্যমে আয়কর হানা, এই সকলের মাধ্যমে একটা চাপ সৃষ্টি করা, এবং এই যে কেন্দ্রীয় প্রকল্পের বরাত দেওয়া, তার আগে একটা এইভাবে একটা কাইন্ড অফ হপ্তা দেওয়ার মতো চাঁদা দেওয়া, এবং কেন্দ্রীয় বরাত পেয়ে যাওয়ার পর তারপর আবার একটা চাঁদা দেওয়া, এইভাবে দফায় দফায় কিন্তু টাকাগুলি এই কর্পোরেট সংস্থাগুলি দিয়েছে। তাদের কাছে যাক না, যারা টাকা দিয়েছে, স্টেটমেন্টটা জয়রাম রমেশ দেবে না তারা দেবে, জয়রাম রমেশ দেবে না তারা দেবে, সেই কোম্পানিগুলো তো বলবে। এই কোম্পানি যদি বলে যে হ্যাঁ আমাদের চাপ দিতে বাধ্য করা হয়েছে, আমি তো একটা কোম্পানির নাম বললাম তোমাকে, আইএফপি না আইবিএফ না কি একটা কোম্পানি যারা লিগার তৈরি করে এখানে, তারা তো বলেছে সরকার আমাদের চাপ দিয়েছে, আমরা সরকারের টাকা দিয়েছি। পশ্চিমবঙ্গে তারা অভিযোগ করেছে, লিখিত আছে, আমি তোমাকে প্রমাণ দিয়ে দেবো। একটা এতে একজন বিখ্যাত সাংবাদিক তাঁর একটা ব্লগে বলেছেন, এখন অবধি তার বিরুদ্ধে তো কেউ মামলা করেনি। আমি নামটাও বলে দিচ্ছি, সুমন চট্টোপাধ্যায়, প্রাক্তন সাংবাদিক, বিশিষ্ট সাংবাদিক, তার বাংলা স্ফিয়ার বলে একটা ব্লগ আছে, সেই ব্লগে উনি স্পষ্ট করে বলেছেন, আমি তাকে রেফার করে বলছি, এটা আমার তৈরি করা নয়, আমার তথ্য তো এগুলো থেকেই আসে। তার বিরুদ্ধে যখন কেউ মামলা করেনি, তাহলে তিনি সত্যি ঘটনা বলেছেন। আর একটা কথা, তাদের বিরুদ্ধে কেউ চাপ দিয়েছে কিনা, এটা তো একটা প্রশ্ন। আমি তো আগে বললাম, সান্তিয়াগো মার্টিন বিজেপিকে কত টাকা দিয়েছে, আর তামিলনাড়ুর ডিএমকে আর পশ্চিমবাংলার টিএমসিকে কত টাকা দিয়েছে, সেই হিসাবটা হোক না। আর কংগ্রেস টাকা পায়নি, কংগ্রেস কি ধুলো খায় নাকি ভিক্ষে করে, নাকি কৌটো নাড়ায়, কিচ্ছু করে না। কংগ্রেসও তো টাকা পেয়েছে, তারা বলছে না কেন? সুতরাং নিজের বেলায় টাকা পেয়েছি, অপরকে আঙুল দেখাবো, এটা হতে পারে না। ফলে ওই কথা কেউ বিশ্বাস করবে বলে আমার অন্তত মনে হয় না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে কংগ্রেস খুব আতঙ্কে ভুগছে। কংগ্রেস এবারে ফর দ্য থার্ড টাইম কংগ্রেস প্রধান বিরোধী দলও হতে পারবে না। যতদিন ওই নাবালক নেতাকে ওরা সামনে রাখবে, ততদিন থার্ড টাইম তারা কিন্তু, আশা করি নাবালক শব্দটা কারোর প্রতি কোনো খারাপ শব্দ নয়, যদি খারাপ শব্দ ওরা মনে করে আমি প্রত্যাহার করে নেবো, কিন্তু যতদূর জানি নাবালক শব্দটা কোনো ইয়ে নয়, আনপার্লামেন্টারি ল্যাঙ্গুয়েজ নয়। ফলে উনি আমি মনে করি ম্যাচিওর একজন লিডার। নাবালকের বদলে আমি একটু ওটাকে না হয় চেঞ্জ করে দিচ্ছি, বা এর আগে একটু ভুলে পাগল ছাগল বলে ফেললাম, ঠিক কথাটা ঠিক হয়নি, কোনো দলের নেতা সম্পর্কে এটা বলা হয়নি, আমি একটু মাপচিয়ে নিচ্ছি এই কথা বলার জন্য। কিন্তু আমি মনে করি যে ওই কংগ্রেসের যিনি নেতা, তিনি একজন ইম্যাচিওর পলিটিশিয়ান। ফলে একজন ইম্যাচিওর পলিটিশিয়ান কতখানি সামনের দিকে নিয়ে যেতে পারেন একটা দলকে, সে নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। এরা যতই চেষ্টা করুক কিছু হয় বলে আমার অন্তত মনে হচ্ছে না।